এই যে হাইড্রার গৃহীত খাদ্যটা, হাইড্রার এই গৃহীত খাদ্যটা পরিপাক হয় অ্যাকচুয়ালি দুইটা উপায়ে। একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, একটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। তার আগে পরিপাকের সংজ্ঞাটা তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই। আমরা যে খাদ্যবস্তুগুলো গ্রহণ করি, এই খাদ্যবস্তুগুলো কিন্তু সরাসরি আমাদের কোষে শোষিত হতে পারে না। কাজেই যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই গৃহীত খাদ্যবস্তুগুলো সরল এবং শোষণ উপযোগী উপাদানে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পরিপাক প্রক্রিয়া। তাহলে হাইড্রার এই পরিপাক প্রক্রিয়াটার দুইটা অংশ, একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, একটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক কি বোঝা যাচ্ছে? এটা কোষের বাইরে হবে। কোথায় হবে? হাইড্রার পরিপাক এবং সংবহন গহ্বর তো একটাই, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, সিলেন্টেরন। এই যে হাইড্রা খাদ্যটা গ্রহণ করলো, এই খাদ্যটা যখন এর গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্টেরনের মাঝে প্রবেশ করবে, এখানে এই যে হাইড্রার অন্তঃস্তরের যে কোষগুলো আছে, পেশিয়াবরণী কোষকে বলা হচ্ছে পুষ্টিকোষ। এই পুষ্টিকোষগুলো সংকোচন এবং প্রসারণের ফলে কি হবে? এই খাদ্যগুলো টুকরা টুকরা হয়ে যাবে, মন্ডে পরিণত হবে। তারপর ওই যে ক্ষরণকারী যে কোষগুলো আছে, এনজাইম ক্ষরণকারী এবং মিউকাস ক্ষরণকারী, এই মিউকাস ক্ষরণকারী কোষগুলো মিউকাস ক্ষরণ করবে, তাতে পিচ্ছিল হবে। আর এনজাইম ক্ষরণকারী কোষগুলো এখানে কি করবে? প্রোটিন জাতীয় যে খাদ্যটা আছে, এই খাদ্যটাকে পরিপাক করার জন্য এনজাইম এখানে সিক্রেশন করবে। এই এনজাইমটার নাম কি? এই এনজাইমটা হচ্ছে পেপসিন। পেপসিন প্রোটিনকে পলিপেপটাইডে রূপান্তর করে। তাহলে তোমরা মনে রাখবা হচ্ছে প দিয়ে, সবগুলোই প। এখানে বহিঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে পেপসিন প্রোটিনকে পলিপেপটাইডে রূপান্তর করে। এই হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। প্রোটিন ছাড়া অন্য কোনো উপাদান গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিতে কি হবে না? পরিপাক হবে না। এখন এই যে শুধু প্রোটিনটা পরিপাক হইলো, বাকি শর্করা, ফ্যাট এরা তো রয়ে গেল। তাহলে এরা কি হবে? এদেরও পরিপাক হওয়া প্রয়োজন। এরা তখন কি করবে? হাইড্রার কোষের মধ্যে প্রবেশ করবে। আমরা কি দেখিয়েছিলাম তোমাদেরকে? হাইড্রার কি তিনটা লেয়ার থাকে। বাইরের দিকে হচ্ছে এক্টোডার্ম, এই যে ভিতরে হচ্ছে এন্ডোডার্ম, আর এদিকে থাকে হচ্ছে মেসোগ্লিয়া। আর এটা হচ্ছিল তোমার গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এই ক্যাভিটির মাঝখানে প্রোটিনটা পরিপাক হইল। তাইলে এরপরে কি করবে? এই যে এর দেহে বাইরে যে কোষগুলো আছে তোমার এন্ডোডার্মের যে কোষগুলো, এদের মাঝখানে যে পুষ্টি কোষগুলো আছে, এই পুষ্টি কোষ সবের দুই ধরনের হয়, একটা ফ্লাজেলীয় আর একটা কি ধরনের হয়? ক্ষণপদীয়। তো এই ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে এগুলো কি করবে? বাকি যে খাদ্য উপাদান আছে এগুলোকে কোষের ভিতরে প্রবেশ করে নেবে। তার মানে অর্ধপরিপাকৃত খাদ্যগুলো এগুলোর ভিতরে ঢুকে যাবে, কোষের ভিতরে। কোষের ভিতরে যখন ঢুকে যাবে তখন কি হবে? এই খাদ্যগুলো কিন্তু সাইটোপ্লাজমের যে ক্ষরণ, তাতে কিছুটা অম্লীয় থাকে। এই খাদ্যগুলো পরবর্তীতে ক্ষারীয় পাচকরসের মাধ্যমে এটা ব্যালেন্স হবে। ব্যালেন্স হওয়ার পরে কোষের ভিতরে যখন প্রবেশ করবে, কোষের ভিতরে দুই ধরনের এনজাইম কাজ করবে। একটা হচ্ছে শর্করা পরিপাকের জন্য, আর একটা হচ্ছে কি তোমার ফ্যাটের পরিপাকের জন্য। ফ্যাটের পরিপাকের জন্য আমরা জানি এনজাইম হচ্ছে লাইপেস। তাহলে লাইপেস ফ্যাটকে আর্দ্র বিশ্লেষণ করবে, আর এই যে অ্যামাইলোলাইটিক যে এনজাইমটা থাকবে, এটা কি করবে? গ্লুকোজে পরিণত করবে শর্করাকে। এই হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। তারপরে এটা শোষিত হবে। শোষিত হওয়ার পরে আবার এই কোষগুলো থেকে তখন কি করবে? আবার বাইরে চলে আসবে খাদ্যবস্তু গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিতে। তারপর ব্যাপনের মাধ্যমে হয় রেচন হবে, না হলে মুখছিদ্র দিয়ে আবার অপাচ্য উপাদান বাইরে বের হয়ে চলে যাবে। এই হচ্ছে হাইড্রার পরিপাক প্রণালী। এখন আসা হচ্ছে হাইড্রার চলনে। হাইড্রার চলনগুলো আসলে বেশ মজার। কীরকম চলন? হাইড্রা আসলে সাধারণত চলাফেরা করে না, কিন্তু যখন এদের খাদ্যের অভাবে বা অন্য কোনো প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্রয়োজন হয়, তখন হাইড্রা কিছু বিশেষ চলন পদ্ধতি ব্যবহার করে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে লুপিং পদ্ধতি। লুপিং পদ্ধতিতে কি হয়? হাইড্রাটা স্বাভাবিক অবস্থায় এরকম থাকে, যখন এর চলার প্রয়োজন হয় তখন এটা কি করে? দেহটাকে বাঁকিয়ে নেয় বাইরের দিকে, বাঁকিয়ে নিয়ে সামনের অংশটা এটাকে হচ্ছে তোমার লেভেলের কাছাকাছি নিয়ে আসে, পৃষ্ঠতলের কাছাকাছি নিয়ে আসার পরে কর্ষিকা দিয়ে এই জায়গাটাকে আটকিয়ে ধরার পরে এর যে গোড়াটা, এই গোড়াটাকে হেঁচড়িয়ে এর মাথার কাছাকাছি নিয়ে যায়। দেখো, কাছাকাছি নিয়ে আসছে। এরপরে আবার মাথাটাকে মুক্ত করে দেয়, দিয়ে আবার সোজা হয়ে দাঁড়ায়। তারপরে আবার এই পদ্ধতিটা পুনরাবৃত্তি করে শরীরকে বাঁকায়, গোড়াটাকে শরীরের মাথার কাছে নিয়ে আসে, আবার সোজা হয়। এভাবে একটা লুপ গঠন করে কিন্তু প্রত্যেকবার। এজন্য এই চলনটাকে বলা হচ্ছে লুপিং চলন। এরপরে আছে সামারসল্টিং বা ডিগবাজি। এক্ষেত্রে কি করে? শুরুর দিকের কাজগুলো কিন্তু একই থাকে, সোজা অবস্থা থাকে, তারপরে শরীরটাকে
ভিতরের দিকে বাঁকিয়ে নেয়, বাঁকিয়ে নিয়ে এটা পদতলকে স্পর্শ করে, স্পর্শ করার পরে এই যে পাদচাকতিটা এটাকে মুক্ত করে দেয়, দিয়ে কর্ষিকার উপর ভর করে সোজা হয়ে দাঁড়ায়। দাঁড়ানোর পরে কি করে, আবার দেহটাকে বিপরীত দিকে বাঁকিয়ে, একবার এদিকে বাঁকাইছে, বাঁকিয়ে লাগাইছে, এখন হচ্ছে আবার তার উল্টা দিকে বাঁকাবে, বাঁকিয়ে পাদচাকতিটাকে যে পাশে ছিল আগে তার বিপরীত দিকে পাদচাকতিটাকে স্থাপন করে। দেখো এটা কিন্তু পার্থক্য তোমার লুপিং আর সামারসল্টিং এর মাঝখানে। দেখো পাদচাকতিটা এক্ষেত্রে সবসময় মাথার পেছনে থাকে, কিন্তু দেখো সামারসল্টিং এর ক্ষেত্রে পাদচাকতিটা একবার মাথার সামনে একবার মাথার পিছনে অবস্থান করছে। আর এভাবে চলনের ক্ষেত্রে দেখো তারপরে আবার পাদচাকতি স্থাপন করে কর্ষিকাকে ছেড়ে দেয়, সোজা হয়ে দাঁড়ায়। দেখো এটা একবারে চললে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, এটা কিন্তু একবারে চললে তার ডাবল দূরত্ব অতিক্রম করতেছে, কারণ এটা কি একবার এ পাশে আসতেছে তারপর ঘুরে আবার আরেক পাশে যাচ্ছে। এই হচ্ছে সামারসল্টিং চলন। এরপরে হচ্ছে এক ধরনের চলনকে বলে ভাসা। হাইড্রা অনেক সময় নিজের শরীরকে মুক্ত করে এমনিতে পানির উপরিভাগে ভাসতে থাকে। এই সময় কি হয়, হাইড্রার পাদচাকতি থেকে আমরা জানি ওখানে কিছু ক্ষরণকারী কোষ থাকে, গ্রন্থি কোষ, এর বিশেষ রকমের ক্ষরণে পানিতে বুদবুদের সৃষ্টি হয়। এ সময় ঢেউয়ের কারণে এটা বেশ কিছু দূর অতিক্রম করতে পারে। এরকমই আরেক প্রকারের চলন আছে অ্যামিবয়েড চলন, যেখানে দেহ কোষগুলো থেকেই এসব গ্রন্থিকোষ, দেহের গ্রন্থিকোষগুলো থেকে সিক্রেশন হয়, এর ফলে পানির উপরে বুদবুদ সৃষ্টি হয়, এগুলো ফেটে যায়, এরপরে কিছু দূর এগোতে পারে। এটা হচ্ছে ভাষা আর অ্যামিবয়েড চলন। এরপরে হচ্ছে সাঁতার। হাইড্রার দেহটা কি নমনীয় করতে পারে, কারণ কি এদের মাঝখানে মেসোগ্লিয়া অবস্থান করে। এখন এই মেসোগ্লিয়ার অবস্থানের কারণে হাইড্রার দেহ নমনীয় হয়। এটার দেহটাকে নমনীয় করার মাধ্যমে এবং কর্ষিকাগুলোর চলনের মাধ্যমে এরা বেশ কিছু দূর সাঁতরেও অতিক্রম করতে পারে। এই হচ্ছে সাঁতার। এরপরে হচ্ছে হ্যাঁচড়ানো। হ্যাঁচড়ানো আমরা স্বাভাবিকভাবে বুঝি কোনো একটাকে আঁকড়ে ধরে শরীরটাকে টেনে নিয়ে যাওয়া, এই হচ্ছে হ্যাঁচড়ানো। কোনো একটা অবলম্বনকে দেখো অবলম্বন করে এরা কি করে, দেহটাকে সামনের দিকে টেনে নিয়ে যায়। এই হ্যাঁচড়ানোর পরে এরা কি করতে পারে, উপরের দিকে উঠতে পারে অথবা নিচের দিকে নামতে পারে। উপরের দিকে উঠলে তাকে বলা হচ্ছে আরোহণ, আর নিচের দিকে নামলে তাকে বলা হচ্ছে অবরোহণ। এই এখন হচ্ছে তোমার আর যেটা আছে সেটা হচ্ছে সংকোচন এবং প্রসারণ। হাইড্রা তার দেহকে নিজের দেহের দৈর্ঘ্য অক্ষ বরাবর সংকুচিত এবং প্রসারিত করতে পারে স্প্রিংয়ের মতো। এই সংকোচন এবং প্রসারণের কারণে কি হয়, হাইড্রা তার কিছু দূরত্ব অতিক্রম করতে পারে, নিজের দেহকে সংকুচিত এবং প্রসারিত করে। একে বলা হচ্ছে সংকোচন এবং প্রসারণ। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে হাঁটা। হাইড্রা একেবারে উপর হয়ে কর্ষিকাগুলো বা মুখ নিচের দিকে করে, পাদচাকতি উপরের দিকে করে কর্ষিকাগুলো দিয়ে হাঁটার মাধ্যমে বেশ কিছু দূরত্ব অতিক্রম করতে পারে। এটা যদিও বা রেয়ার, তারপরেও হাঁটার মাধ্যমে হাইড্রা কিছু দূরত্ব অতিক্রম করতে সক্ষম। প্রত্যেকটা প্রাণীরই বংশবৃদ্ধির একটা প্রবণতা থাকে, কাজে হাইড্রারও বংশবৃদ্ধি হয়। হাইড্রার বংশবৃদ্ধির কিছুটা কথা আমি শুরুতে বলছিলাম এর পুনরুৎপত্তি সম্বন্ধে, তারপরেও এর পুরো জনন সম্বন্ধে কিছু কথা বলি। হাইড্রার জনন হয় অ্যাকচুয়ালি দুই ধরনের, একটা হচ্ছে যৌন জনন আর একটা হচ্ছে অযৌন জনন। অযৌন জননটাকে তোমরা দেখো আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মূলোদগম আর একটা হচ্ছে বিভাজন। আমরা শুরুতে যখন বৈশিষ্ট্য পড়ছিলাম তখন দিয়ে কিছু বৈশিষ্ট্য পড়ছিলাম, তখন কিন্তু আমরা মূলোদগম পেয়েছিলাম। এবং হাইড্রার যখন আমরা শুরুতে এখানে ছবিটা এঁকেছিলাম তখনও কিন্তু একটা মুকুলের আমরা চিত্র দেখেছিলাম এবং বলেছিলাম যে গ্রীষ্মকালে যখন খাদ্যের প্রচুর পরিমাণে খাদ্য পাওয়া যায় তখন এদের শরীরের নিম্নাঞ্চল থেকে সাধারণত এক বা একাধিক মুকুল সৃষ্টি হয় বা বার্ড সৃষ্টি হয়। এগুলো কি হয়, পরবর্তীতে পূর্ণাঙ্গ হাইড্রায় পরিণত হয়। এই যে দেখো দুইটা লেয়ার আছে, এক্টোডার্ম আর মেসোডার্ম, তাহলে এদের শরীর থেকেই যেহেতু এটা তৈরি হলো তার মানে হচ্ছে এখানেও এই দুইটা লেয়ার থাকবে, এক্টোডার্ম, মেসোডার্ম এবং মেসোগ্লিয়া অবস্থান করবে এই বার্ডের মধ্যেও। তো যখন এই বার্ডটা সৃষ্টি হয় হাইড্রার শরীর থেকে, এর মধ্যে কি থাকে, এই এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম সব কিছুই কিন্তু থাকে। সব কিছু থাকার ফলে কি হচ্ছে, আর এই যে এদের মাঝখানে যে ক্যাভিটিটা থাকে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সেরেন্টেরান, এটাও পরবর্তীতে কিন্তু হাইড্রার মূল দেহ থেকে এর মাঝখানে সঞ্চালিত হয়। তো যখন এই প্রক্রিয়াটা পুরাটাই শেষ হয়ে যায় তখন মুকুলটা কি হয়, পূর্ণাঙ্গতা লাভ করে। মানে প্রথমে হচ্ছে এটা বৃদ্ধি হবে, বার্ড সৃষ্টি হবে, বার্ড সৃষ্টির পরে এর মাঝখানে এই লেয়ারগুলো তৈরি হবে, তারপরে হাইড্রার মূল দেহ থেকে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্টেরনটা এর ভিতর দিয়ে প্রবেশ করবে। যখন পূর্ণ বিকশিত হয়ে যাবে
তখন কি হবে, এই যে এটা তার শরীরের যে অংশ দিয়ে মাতৃহাইড্রার সাথে সংযুক্ত আছে সেই স্থানটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে একসময় এটা মুক্ত হয়ে যাবে মাতৃহাইড্রা থেকে। মুক্ত হয়ে কি হবে, এটা পরিবেশের মধ্যে বা পানির মধ্যে চলে যাবে। তারপর ধীরে ধীরে পাদচাকতি যখন সৃষ্টি হবে তখনই এটা কি করবে, কোনো একটা বস্তুর সাথে আঁকড়ে ধরে অবস্থান করবে, স্বাধীনভাবে জীবনযাপন করা শুরু করবে। এই হচ্ছে মূলোদগম পদ্ধতি। এখন আসো বিভাজন। হাইড্রা নামের পিছনের বৈশিষ্ট্যটা কি ছিল আমাদের, কারণ হচ্ছে এর মানে একেবারেই মরতে চায় না এটা। যদি কোনো কারণে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, হ্যাঁ, তারপরে এটা কি হয়, যে অংশটা আলাদা হয় সেই অংশ থেকে নতুন হাইড্রার উৎপত্তি হয়। এটা হচ্ছে হাইড্রার পুনরুৎপাদন ক্ষমতা, যেটা আব্রাহাম ট্রেম্বলে বর্ণনা করেন। এখন হাইড্রা মনে করো কোনো কারণে মাঝখান দিয়ে বিচ্ছিন্ন হয়ে গেল। বিচ্ছিন্ন হওয়ার পরে এটার উপরের একটা অংশ, নিচের একটা অংশ, এটা কি হবে, উপরের অংশটা থেকে ধীরে ধীরে একটা নতুন হাইড্রা হবে, নিচের অংশটা তার গোড়া তৈরি করে নিবে, করে আরেকটা হাইড্রা তৈরি করবে। আর মাথার অংশটা, গোড়ার অংশটা কি করবে, তার একটা মাথা তৈরি করে নিবে, কোর্শিকা তৈরি করে নিবে, নেওয়ার পরে আরেকটা হাইড্রায় পরিণত হবে। এই হচ্ছে হাইড্রার বিভাজন। এই বিভাজন আবার দুই রকমের হতে পারে, একটা হচ্ছে অনুপ্রস্থ বিভাজন, আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিভাজন। অনুদৈর্ঘ্য বিভাজনের ফলে দুই ভাগে ভাগ হয়ে যায়, তখন বাকি অংশটা তারা তৈরি করে নেয়। কিন্তু এই প্রত্যেক বিভাজনের ক্ষেত্রে মেরুমুখিতা বজায় থাকে। মানে হচ্ছে যদি গোড়ার অংশটা আলাদা হয়ে যায় তাহলে এটা সামনের অংশ দিয়ে বা মাথার অংশ দিয়ে বর্ধিত হয়ে মাথাটা তৈরি করে। আর যদি এটা মাথার অংশটা থাকে, গোড়ার অংশটা না থাকে, তখন কি হয়, এটা এই গোড়ার অংশটা গোড়ার দিক থেকেই তৈরি হয়। মানে হচ্ছে যে অংশ যেদিকে আছে সেই অংশ সেদিক থেকেই তৈরি হয়। একে বলা হচ্ছে মেরুমুখিতা। এখন আসো হাইড্রার যৌন জনন পদ্ধতি। হাইড্রার যৌন জনন পদ্ধতিকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি, নিষেক এবং পরিস্ফুটন। খুবই সাবধান থাকবা, একটা এমসিকিউ এখানে বারবার দেয় স্টুডেন্টদেরকে বোকা বানানোর জন্য। এখানে অস্থায়ীর জায়গায় স্থায়ী জননাঙ্গ সৃষ্টি লিখে দেয়, তো এটা কখনোই ভুল করবা না। এটা সবসময় হচ্ছে অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি। অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি আমরা কি বলেছিলাম, সাধারণত শীতকালে এবং বসন্তকালে বা হেমন্তকালে কি হয়, এদের যখন খাদ্যের ঘাটতি থাকে তখন শরীরের উপরের অংশ থেকে তোমাদের শুক্রাশয় আর নিচের অংশ থেকে ডিম্বাশয় তৈরি হয়। তো উপরের অংশ থেকে যখন শুক্রাশয় তৈরি হয়, এই শুক্রাশয়ের মাঝখানে কি হয়, শুক্রাণু তৈরি হয়। এই শুক্রাণু তৈরির প্রক্রিয়াটা একে বলা হচ্ছে স্পারমাটোজেনেসিস। এটা প্রত্যেকটা ক্ষেত্রে, যত ক্ষেত্রেই তোমরা দেখবা যে শুক্রাণু তৈরির প্রক্রিয়া, একে বলা হচ্ছে স্পারমাটোজেনেসিস। তাহলে এই প্রক্রিয়ায় কোন কোষগুলো অংশগ্রহণ করবে, আমরা কি জানি, বহিঃকোষের যে স্তরটা, এই স্তরের মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, যেটা যে কোনো প্রকার কোষের কি করে ক্ষয় পূরণ হলে সেটাকে পূরণ করতে সহায়তা করে। তাহলে এই যে তোমাদের স্পার্ম তৈরি, এক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল কোষগুলো সহায়তা করবে। প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্পারমেটোজেনেসিস। এবং তোমরা একটা জিনিস মনে রাখবা, গনিয়াসাইটিড মানে হচ্ছে স্পার্ম হোক বা ওভাম হোক, এই সবগুলো তৈরির ক্ষেত্রে তিনটা ধাপ কিন্তু আসেই। একটা হচ্ছে গনিয়া, একটা হচ্ছে সাই, আর একটা হচ্ছে টিড। কীরকম সেগুলো, স্পার্ম তৈরির ক্ষেত্রে যে কোষগুলো স্পার্মে রূপান্তর হওয়ার জন্য তৈরি হয় সেগুলোকে বলা হচ্ছে স্পারম্যাটোগোনিয়া। এই স্পারম্যাটোগোনিয়া হচ্ছে একেবারে শুরুর দিকের কোষ। স্পারম্যাটোগোনিয়া পরবর্তীতে খাদ্য গ্রহণ করে কি হয়, মোটা হয়, পুষ্ট হয়, তখন এগুলোকে বলা হচ্ছে স্পারম্যাটোসাইট। তারপরে স্পারমাটোসাইট মায়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়। মায়োসিস পদ্ধতিতে বিভাজিত হওয়ার পরে স্পারমাটিড গঠন করে। এই হচ্ছে কিন্তু স্পারমাটিডগুলোই পরবর্তীতে স্পার্মে রূপান্তর হয়। এদের কি হয়, সেন্ট্রিওলযুক্ত, স্পার্মে কয়টা অংশ থাকে আমরা আগেও বলেছিলাম, একটা মস্তক থাকে, একটা সেন্ট্রিওলযুক্ত মধ্যখণ্ডক বা মিডল পিস, আর তার পিছনে একটা লম্বা বিচলনক্ষম লেজ থাকে। তাহলে এই যে স্পারমাটিড আছে, এই স্পারমাটিড থেকেই পরবর্তীতে কিন্তু স্পার্ম উৎপন্ন হয়। অনুরূপভাবে তোমরা ওজেনেসিসও ধরো, ওজেনেসিসের ক্ষেত্রে শুরুর যে কোষটা হবে সেই কোষটাকে বলা হচ্ছে ওগোনিয়া। ওগোনিয়া থেকে পরবর্তীতে হবে ওসাইট। ওসাইট মায়োসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে ওটিড গঠন করবে। এই যে এই কিন্তু শব্দের অর্থ কিন্তু কি, ডিম্বাণুকে নির্দেশ করে, ঠিক আছে। তাহলে ওগোনিয়া, ওসাইট, ওটিড এগুলো হচ্ছে ডিম্বাণু তৈরির ধাপ। এই ওটিডগুলো কি হবে, পরবর্তীতে বড় হবে, বড় হওয়ার ফলে কি হবে, এরা যখন ওভাম তৈরি করবে তখন আবার চারটা কোষ সৃষ্টি করবে। তার মধ্যে তিনটা পোলার বডি হিসেবে ধ্বংস হয়ে যাবে, আর একটা ওভাম হিসাবে কাজ করবে।
এখন দেখো অস্থায়ী জননাঙ্গ তৈরির পরে স্পার্ম এবং ওভাম উৎপন্ন হইল বা ডিম্বাণু এবং শুক্রাণু উৎপন্ন হইল। উৎপন্ন হওয়ার পরে কি ফার্টিলাইজেশন বা নিষেক হইতে হবে না? এখন নিষেক হওয়ার ক্ষেত্রে একটা সময়ের ব্যাপার থাকে। তারও আগে যেটা জানা দরকার তোমাদের সেটা হচ্ছে এই যে ডিম্বাণুটা তৈরি হইলো, এই ডিম্বাণুটার কি হয়, তৈরি হওয়ার ফলে পরে এটা কি হয়, উন্মুক্ত হয়। উন্মুক্ত হলেও কিন্তু এটা মাতৃদেহ থেকে বিচ্যুত হয় না। ওখানে লেখা আছে যে আবরণ বের করে উন্মুক্ত হয়। উন্মুক্ত হলে কিন্তু পানিতে চলে আসতেছে না, এটা মাতৃদেহের সাথেই সংযুক্ত থাকে এবং একটা জেলেটিনের আবরণ দিয়ে আবৃত থাকে। কিন্তু স্পার্মগুলো উন্মুক্ত হয়ে যায় এবং পানিতে ছড়িয়ে দেয়। এগুলো সাঁতার কাটতে কাটতে পরবর্তীতে অন্য কোনো হাইড্রার বা ওই হাইড্রাটি কী হয়, ওভামের কাছাকাছি আসে। তো এটার একটা নির্দিষ্ট সময় আছে, সাধারণত 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত স্পার্ম এবং ওভামগুলো ঠিক থাকে। এর বেশি সময় হলে এগুলো কি হয় না, ঠিকভাবে কাজ করে না। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এদের ফার্টিলাইজেশন হয় বা নিষেক হয়, সেক্ষেত্রে এদের জীবনের পরবর্তী স্তরটার সূচনা ঘটে। পরবর্তী স্তরটা কি হবে, নিষেকের পরেই আমাদের পরিস্ফুটনের পর্যায়ে আসে। মানে হচ্ছে নিষেকের ফলে যে জাইগোটটা গঠিত হয়, এই জাইগোট যে ধাপগুলো অতিক্রম করার পরে একটা পূর্ণাঙ্গ হাইড্রায় রূপান্তর হয়, একেই বলা হচ্ছে পরিস্ফুটন। তো পরিস্ফুটনের ক্ষেত্রে কি কি ধাপ আছে দেখো। ওভাম এবং স্পার্মের পরে ফার্টিলাইজেশন হলো, ফার্টিলাইজেশনের পরে আমাদের জাইগোট তৈরি হলো। জাইগোট তৈরির পরে এগুলো দ্রুত কোষ বিভাজন করতে থাকে মাইটোসিস পদ্ধতিতে। তো মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন করার ফলে এরা কি হবে, একটা কোষ পিণ্ড গঠন করবে, অনেকগুলো কোষের একটা পুঞ্জ গঠন করবে। একে বলা হচ্ছে মরুলা। তো এটাকে এরা 4টা স্টেজে ভাগ করছে পরিস্ফুটনটাকে। একটা হচ্ছে মরুলা তৈরি, একটা ব্লাস্টুলা তৈরি, তারপর একটা গ্যাস্ট্রুলা তৈরি, আর সর্বশেষ হচ্ছে হাইড্রুলা ফেজ বা হাইড্রুলা তৈরি। তো দেখো এই যে মরুলা তৈরি হইলো বা কোষপুঞ্জ তৈরি হইলো, এই মরুলাটাই পরবর্তীতে কি হবে, বিভাজিত হবে। আবার বিভাজিত হয়ে এটা একটা স্তরে সজ্জিত হবে এবং মাঝখানে একটা গ্যাপের সৃষ্টি করবে। এই দেখো চারদিকে একটা লেয়ারে এরা বিভক্ত হয়েছে এই কোষগুলো, আর মাঝখানে একটা ফাঁকা স্থানের সৃষ্টি করছে। এই অবস্থাটাকে বলা হচ্ছে ব্লাস্টুলা। ব্লাস্টুলা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হচ্ছে ব্লাস্টুলেশন। আর এই ব্লাস্টুলার যে কোষগুলো আছে, এই কোষগুলো হচ্ছে ব্লাস্টুলার অংশ। মেয়ার বা মেরো শব্দের অর্থটা হচ্ছে অংশ। তাহলে যে কোষগুলো আছে এগুলোর নাম কি হবে, ব্লাস্টোমেয়ার। এখন এদের মাঝখানে যে গহ্বরটা আছে এটাকেই বলা হচ্ছে ব্লাস্টোসিল। ঠিক আছে, সিলোমের ওখান থেকে বা সিল, সিল COEL এর অর্থই হচ্ছে গহ্বর। ঠিক আছে, তো এদের মাঝখানে যে গহ্বরটা তৈরি হইল ব্লাস্টুলার গহ্বর, এটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। এখন দেখো ব্লাস্টুলার পরে হচ্ছে গ্যাস্ট্রুলেশন ফেজ। গ্যাস্ট্রুলেশন কি, এই যে ব্লাস্টুলা তৈরি হইলো, ব্লাস্টুলা থেকে আমরা কি জানি হাইড্রা দ্বিস্তরী, তাহলে ব্লাস্টুলা থেকে এই কোষগুলো আবার বিভাজিত হয়ে 2টা স্তরের সৃষ্টি করবে, একটা এক্টোডার্ম একটা এন্ডোডার্ম, আর মাঝখানে হচ্ছে মেসোগ্লিয়া। দেখো তাহলে হচ্ছে যে প্রক্রিয়ায় ব্লাস্টুলা থেকে দ্বিস্তরী গ্যাস্ট্রুলায় পরিণত হয়, এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে গ্যাস্ট্রুলেশন। গ্যাস্ট্রুলা যখন তৈরি হলো, গ্যাস্ট্রুলা তৈরি হওয়ার পরে এটা এর চারদিকে একটা আবরণ, কণ্টকময় একটা আবরণ দিয়ে আবৃত হয়। এগুলোকে বলা হচ্ছে সিস্ট আবরণ। ঠিক আছে, তো আবরণ দিয়ে আবৃত হওয়ার পরে এরা কি হচ্ছে, এক সময় এরা আলাদা হয়ে যাবে। মানে হচ্ছে যখন আবরণটা পরিপূর্ণ হয়ে যায় তখন এরা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে একটা রেস্টিং ফেজের মধ্যে অবস্থান করে অনেক সময়। ঠিক আছে, যেহেতু শীতকালে আমরা বলছি স্পার্ম এবং ওভাম তৈরি হয়, শীতকাল স্বাভাবিকভাবেই কোনো একটা প্রাণীর পরিস্ফুটনের জন্য উপযুক্ত সময় হতে পারে না। তো এটা রেস্টিং ফেজে অবস্থান করবে যতক্ষণ না পর্যন্ত উপযুক্ত পরিবেশ পায়। যখন বসন্তের শুরুতে বা বসন্তের মাঝামাঝি সময়ে এরা যখন পানির টেম্পারেচার স্বাভাবিক পর্যায়ে আসবে, পানিতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য পাওয়া যাবে, তখন এই যে এদের বাইরের যে আবরণটা, কাইটিনের আবরণ, এই আবরণটা বিচ্ছিন্ন হয়ে যাবে। ভিতরের এক্টোডার্ম এবং মেসোডার্মার যে কোষগুলো আছে এগুলো সক্রিয় হবে এবং এখান থেকে একটা হাইড্রার জন্ম হবে। এই যে হাইড্রার বার্ড বা মুকুল সৃষ্টি হয় ওখান থেকে, এই ধাপটাকে বলা হচ্ছে হাইড্রুলা। এই হাইড্রুলা থেকে পরবর্তীতে বিভাজনের মাধ্যমে কোর্সিকা, হাইপোস্টম, দেহকাণ্ড এবং পাদচাকতি তৈরি হয়। তারপরেই এটা কি হয়, একটা হাইড্রা পরিপূর্ণ হাইড্রা হিসেবে জন্ম লাভ করে। এই হচ্ছে হাইড্রার জীবন কাহিনী। এখন হাইড্রা এক ধরনের মিথজীবিতা প্রদর্শন করে। মিথজীবিতা কি, মিথজীবী তাদেরকে বলা হয় যারা পরস্পরকে সহযোগিতা করে বেঁচে থাকে।
তো হাইড্রার সাথে একটা শৈবাল এর সাথে মিথজীবী হিসেবে বা একে অপরকে সহায়তা করে মিউচুয়ালিজমের মাধ্যমে বসবাস করে। এই শৈবালটাকে বলা হচ্ছে জুকলোরেলা, ঠিক আছে। আর এই হাইড্রাটাকে বলা হচ্ছে ক্লোরোহাইড্রা ভেরিডিসিমা। শুরুতে যে আমরা বলছিলাম সবুজ রঙের হাইড্রা, এটা এই হাইড্রা কি করে ওই যে জুকলোরেলার সাথে একটা মিথজীবিতা গঠন করে। এতে শৈবালটারও কিছু লাভ হয়, আবার হাইড্রাটারও কিছু লাভ হয়। শৈবালের কি কি লাভ হয়? শৈবাল ওখানে থাকতেছে, ওর দেহে একটা আশ্রয় পাচ্ছে, আর কি পাচ্ছে, ওর দেহে হাইড্রার দেহে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে সেটা খাদ্য তৈরিতে ব্যবহার করতে পারছে। আর একটা ব্যাপার যে কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয় তার সালোক সংশ্লেষণের জন্য, এটা হাইড্রার শ্বসনের ফলে সে পাচ্ছে। এখন হাইড্রাটাও কিছু লাভ পাচ্ছে। কি কি লাভ সেগুলো? যে খাদ্যটা তৈরি করছে শৈবালটা, তার কিছু অংশ হাইড্রাটা ভোগ করতেছে। তারপর হাইড্রার শরীর থেকে যে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডগুলো তৈরি হচ্ছে, এই কার্বন ডাই অক্সাইডগুলো গ্রহণ করতেছে, মানে একটা চাপমুক্ত পরিবেশে বসবাস করতেছে। তারপরে ওর সালোক সংশ্লেষণের ফলে যে কিছু অক্সিজেন তৈরি হচ্ছে, সেই অক্সিজেনটা হাইড্রা শ্বসনের ক্ষেত্রে ব্যবহার করতে পারছে। আরও একটা ব্যাপার যে এর শরীরে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো তৈরি হচ্ছে। আমরা জানি কি এদের রেচনতন্ত্র থাকে না, কাজেই এই উপাদানগুলো যাতে অন্য কেউ একটা ওখানে গ্রহণ করে নেয় তাহলে তো এদের উপকার। এই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো ওরা গ্রহণ করছে, এটাও হচ্ছে হাইড্রার একটা উপকারিতা। এই হচ্ছে এই অধ্যায়ে তোমাদের হাইড্রা নিয়ে সকল আলোচনা। আমি এটা খুব ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো হাইড্রা নিয়ে, তাদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।